আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীতে তোমাদের স্বাগতম। তোমরা ইতিমধ্যে তোমাদের কলেজ প্রাঙ্গণে 2-4 বার ঘুরে গিয়েছো ভর্তি উপলক্ষে। নানান কাজে তোমাদেরকে কলেজে ডাকা হয়েছে, তোমরা এসেছো, কলেজ দেখেছো, তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে, পরিচয় হয়েছে। প্রথম দিন প্রথম ক্লাসে খুব চমৎকারভাবে আমাদের দেখা হওয়ার কথা ছিল। তারপরও আর আমরা পিছিয়ে থাকবো না, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো পরীক্ষার পরে অনেকেরই একটা নেশা থাকে নতুন ক্লাসের নতুন বইটা এক ঢোকে পড়ে ফেলার, বিশেষ করে বাংলা বিষয়। তো বাংলা বিষয়ের বইটা, নতুন বইটা অনেকের হয়তো কেনা সম্ভব হয়নি, কিন্তু আশেপাশে পরীক্ষার্থী ভাই বোনেরা যারা পড়াশোনা করে কলেজে বা পরীক্ষা দিয়ে পাশ করে চলে গিয়েছে, তাদের বাংলা বইটা আমরা নিতে পারি এবং পড়া শুরু করতে পারি। আমাদের একাদশ শ্রেণীতে যা পড়তে হয় আজ তোমাদের সেগুলো বলবো। তোমাদের একাদশ শ্রেণীতে তোমাদের বাংলা টেক্সট বইয়ে 12টি গদ্য তোমাদেরকে পড়তে হবে, কিন্তু 12টির চেয়ে বেশি গদ্য তোমাদের দেয়া আছে। তোমরা চাইলে সেগুলো পড়তে পারো। পড়লে যা হয় তাতে আমাদের সৃজনশীলতার ধারণা বাড়বে। তো নির্ধারিত 12টি পদ্য আমাদেরকে পড়তে হবে, নির্ধারিত 12টি গদ্য, নির্ধারিত 12টি পদ্য আমাদেরকে পড়তে হবে। সেই নির্ধারিত গদ্য পদ্যের নাম আমি তোমাদের আজকে বলে দেব। আর এগুলোর বাইরেও বইয়ে যেগুলো থাকবে এগুলো তোমাদের পড়ার উপযোগী করেই লেখা এবং চিন্তা ভাবনা করেই লেখা। এগুলো থেকে আমরা সৃজনশীলতার ধারণা পেতে পারি, এজন্য সেগুলো আমরা পড়ে রাখবো, নিজেরা পড়ব। ক্লাসে শুধু নির্ধারিত বিষয়ই পড়ানো হবে। পাশাপাশি তোমাদের একটি উপন্যাস পড়তে হয়। উপন্যাসটির নাম তোমাদের বলে দিচ্ছি, লাল সালু। উপন্যাসটির নাম লাল সালু। আর আমাদের একটি নাটক পড়তে হয়, সেই নাটকটির নাম সিরাজউদ্দৌলা। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি আমাদেরকে পড়তে হবে। তার আগে তোমাদের সাথে তো আমার পরিচয় হয়েছেই, বলে নেই আমি সুরেখা বেগম, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, তোমাদের বাংলা পড়াবো। তো আমাদের কলেজে প্রথম বর্ষে 3টি পরীক্ষা নেওয়া হয়। প্রথম সেমিস্টার পরীক্ষায় আমরা গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটকের অংশবিশেষ ভাগ করে নেই এবং তার মধ্যে 100 নম্বরের পরীক্ষা নিয়ে থাকি। সে 12টি গদ্যের নাম আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা তোমাদের সামনে বই থাকলে বইয়ে দেখে নাও, নোটস রাখো, অথবা খাতা কলম নিয়ে সেগুলো লিখে ফেলো। 1 নম্বরে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম হলো বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বরে লিখো অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরে লিখো বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বরে লিখবে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। 5 নম্বরে লিখবে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বরে লিখবে আমার পথ, কাজী নজরুল ইসলাম। 7 নম্বরে লিখবে মানব কল্যাণ, আবুল ফজল। 8 নম্বরে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। 9 নম্বরে 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমান। 10 নম্বরে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। 11 নম্বরে মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। 12 নম্বরে নেকলেস,
গীতা মুপাসা। আর এই সিলেবাসটা আমাদের কলেজের পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তোমাদের 12টি পদ্য পড়ানো হবে। প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। পড়তে হবে সোনার তরী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। পড়তে হবে বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলাম। পড়তে হবে প্রতিদান, জসিম উদ্দিন। 5 নম্বরে সুচেতনা, জীবনানন্দ দাশ। 6 নম্বরে তাহারই পরে মনে, সুফিয়া কামাল। 7 নম্বরে পদ্মা, ফারুক আহমদ। 8 নম্বরে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। 9 নম্বরে ফেব্রুয়ারি 1969, শামসুর রাহমান। 10 নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহ। 11 নম্বরে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। 12 নম্বরে ছবি, আবু হেনা মুস্তফা কামাল। এই 12টি গদ্য এবং 12টি পদ্য আমি তো তোমাদের বললাম। এবং নতুন বই যারা কিনেছো তোমাদের বইয়া আছে, আর যারা এখনো নতুন বই কিনতে পারোনি, 2-1টা বিষয় ছাড়া বাকি সবগুলোই পুরনো বইয়ে পাবে। পাশাপাশি পড়তে হবে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু। পাশাপাশি পড়তে হবে সিকান্দার আবু জাফর রচিত বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। আর বাংলা বিষয় আমাদের ভালো লাগে, সুতরাং আমরা এগুলো পড়া শুরু করে দিই। বাংলা শব্দার্থ টিকা আছে, শব্দার্থ টিকার সাহায্য নেবে। কিছু বুঝতে না পারলে আমাদের প্রসপেক্টাসে আমাদের 3 জন বাংলা ম্যাডামের ফোন নাম্বার দেওয়া আছে। তো আমাদের প্রথম সেমিস্টারের জন্য আমরা বইয়ের 1/3 পড়াবো। তো মনে রেখো, প্রথম সেমিস্টারের জন্য প্রথম দিকের 4টি গদ্য আমাদের পড়তে হবে। 1 নম্বর বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, 2 নম্বরে অপরিচিতা গল্প, 4 নম্বরে গৃহ প্রবন্ধ। আর 12টি পদ্যের মধ্যে আমাদের 4টা প্রবন্ধ পড়তে হবে। প্রথমে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, সোনার তরী কবিতা, বিদ্রোহী কবিতা, প্রতিদান কবিতা। তো এর মধ্যে আমি মনে করছি যে তোমাদের সবার কাছে নতুন বই নেই, সুতরাং নতুন বই ছাড়া বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটা আমরা শুরু করতে পারছি না। এই জন্য প্রথম বিষয়টিকে রেখে পুরনো বইয়ে বিলাসী গল্পটা আমরা পাবো, সবাই পাবো। প্রয়োজনে বিলাসী গল্প দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। বিলাসী গল্পটি লিখেছেন বিখ্যাত অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তোমাদের ভালো পরিচয় আছে, তোমরা এর আগে তার লেখা পড়েছো। মহেশ গল্পটা নিশ্চয়ই পড়েছো তোমরা, চমৎকার একটি গল্প, মানবিক একটা গল্প। মহেশ গরুর নাম, অভাগীর স্বর্গ তোমরা পড়েছো, চমৎকার একটি গল্প। মহেশ পড়েছো, অভাগীর স্বর্গ পড়েছো, সুতরাং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আজকের বিষয় একটি গল্প, নাম বিলাসী। এবং আগের বইগুলোতে, পুরনো বইগুলোতেও সেটা আমরা পাবো। এই জন্য এটা দিয়েই শুরু করতে চাচ্ছি, কারণ সবাই এটাকে ফলো করতে পারবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি দিয়ে আমাদের শুরু করতে হবে, কারণ আমাদের বইয়ে যে বিষয়গুলো থাকে সবগুলো থেকে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন করা হয়, লেখক পরিচিতি থেকেও প্রচুর প্রশ্ন থাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্র্যের মধ্যে।
ঔপন্যাসিক কাকে বলা হয়? উপন্যাস লিখেন যিনি। আর উপন্যাস ছোট গল্প নয়, ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বা 1-2 ঘন্টার মধ্যে শেষ হতে পারে, কিন্তু উপন্যাস একটা সমগ্র জীবনের রূপায়ণ। 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। ঘর ছেড়ে তিনি সন্ন্যাসী হয়ে ঘুরে বেরিয়েছেন দেশ দেশান্তরে। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। সঙ্গীতজ্ঞ, সঙ্গীত বিষয়ে পারদর্শিতার কারণে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুল্লুকে, অর্থাৎ বর্তমান মিয়ানমারে। বর্তমানে যে দেশটাকে আমরা মিয়ানমার বলি সেটাকে আগে বলা হতো বার্মা। সেখানে তিনি গিয়েছিলেন চাকুরি সূত্রে, জীবিকার তাগিদে। শরৎচন্দ্র তাঁর জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। তার বিভিন্ন উপন্যাসের চলচ্চিত্রায়ন হয়েছে আমাদের দেশেও, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও। আর তোমরা অবশ্যই তার দেবদাস ছবিটা দেখেছো। দেবদাস বাংলা ভাষায় চলচ্চিত্রায়ন হয়েছে 2-3 বার বা তারও বেশি। আর হিন্দি দেবদাস তো তোমরা দেখেছোই, যেখানে শাহরুখ খান আছেন, ঐশ্বরিয়া আছেন, মাধুরী দীক্ষিত আছেন। এই দেবদাস উপন্যাসের রচয়িতা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পী মানুষের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। প্রথম যে লেখাটা ছাপা হয়েছিল সেটি ছিল একটি গল্প, আর তার নাম ছিল মন্দির, আর সেটা পুরস্কার পেয়েছিল কুন্তলীন পুরস্কার। প্রতিটা বিষয় আমাদের জানা থাকতে হবে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। এসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে। তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও অনুদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। ডিলিট হলো ডক্টর অফ লিটারেচার, সাহিত্যে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, তারপরেও সম্মানসূচক ডিগ্রিটা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, আর তাকে সাহিত্যের উপর ডক্টরেট ডিগ্রি দিয়েছে। ডিলিট, ডক্টর অফ লিটারেচার। শরৎচন্দ্র 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি জন্মেছিলেন 1876-এ আর মৃত্যুবরণ করেছেন 1938-এ। আমাদের হিসেব করে নিতে হবে তিনি কত বছর বেঁচে ছিলেন, কারণ কখনো প্রশ্ন হতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন। আমরা গল্পে চলে যাই। তোমরা সবাই বই নিয়ে বসবে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। পথ হাঁটিয়া, ভাষা শুনে মনে হচ্ছে এটা সাধু ভাষায় লেখা। আর সাধু ভাষা ও চলিত ভাষা আমরা বুঝতে পারি। সাধু ভাষা আর চলিত ভাষার পার্থক্যটা কোথায় তোমাদের নিশ্চয়ই জানা আছে। সাধু ভাষায় সর্বনামক ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়,
চলিত ভাষায় সর্বনামক ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। 2 ক্রোশ পথ হাঁটিয়া, করিতে যাই, পথ হেঁটে করতে যাই। পাকা 2 ক্রোশ পথ, এখন আমরা বলি কিলোমিটার, তারও আগে আমরা বলতাম মাইল, তার আগে বলা হতো ক্রোশ। 1 ক্রোশ সমান 2 মাইল। পাকা 2 ক্রোশ অর্থাৎ 4 মাইল। 4 মাইল পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। আর গল্পটা উত্তম পুরুষের জবানিতে লেখা। এখানে আমি হলো উত্তম পুরুষ, আমি একা নই, 10-12 জন। যাহাদেরই বাটি পল্লী গ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে, তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। 2 ক্রোশ যাওয়ার সময়, 2 ক্রোশ আসার সময়, 8 মাইল। 1 ক্রোশ সমান 2 মাইল। 8 মাইল পথ পাড়ি দিয়ে তাদেরকে স্কুলে আসা যাওয়া করতে হয়। কিন্তু এই 8 মাইল মানে 8 মাইল বলা যাবে না, ঢের বেশি কষ্টের। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। ব্যাপারটা বুঝতে পেরেছ? দেবী মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। মা সরস্বতী আমরা পড়তে গিয়ে আমাদের গল্পের শেষে পৃষ্ঠা উল্টে দেখে নিচ্ছি, মা সরস্বতী হিন্দু পুরাণ ধর্মগ্রন্থ অনুসারে বিদ্যা ও কলা অর্থাৎ শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। তাকে বিনা পানীয় বলা হয়, বাগদেবীও বলা হয়। তিনি খুশি হইয়া বর দিবেন কি, কি আশীর্বাদ করবেন, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন লজ্জায় ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কৃতবিদ্য হলো বিদ্যা অর্জন করেছেন এমন পণ্ডিত বা বিদ্বান লোক। সেই শিশুর দল বড় হয়ে একদিন গ্রামেই থাকুক, আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, অর্থাৎ চাকুরি সূত্রে কোনো জেলা শহরে বা রাজধানীতেই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তাদের তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? যারা শিক্ষিত তারা কেন গ্রামে থাকতে চান না? অনেকেই আছেন সচ্ছল গৃহস্থ, তাদের ক্ষুধার জ্বালা নাই, কিন্তু তেমন ভদ্রলোকেরাই বা কেন গ্রাম ছেড়ে শহরে পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। গ্রামের এত দুর্দশা, ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, গ্রামের কি সেই সময়ে, তৎকালীন সময়ে ম্যালেরিয়া ছিল গ্রামের একটি সাধারণ রোগ। সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। অর্থাৎ গ্রামে বেঁচে থাকার সুযোগ সুবিধা কম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দূরবর্তী স্থানে, বা চিকিৎসা ব্যবস্থার ভালো আয়োজন গ্রামে থাকে না। এই জন্য কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। তো তোমরা বই সংগ্রহ করে নেবে,
নতুন বই কিনে নেওয়া ভালো, নতুন ক্লাসে একটা নতুন বই দরকার হয়। আর নতুন বই হাতে পেলে পড়তেও ভালো লাগে, পড়তে ইচ্ছে করে, বেশ ভালো লাগবে তোমাদের। ফিনিশ করে না।